নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব পঞ্চায়েত পরীক্ষা 2026 জিকে প্র্যাকটিস সেট নাম্বার 3 নিয়ে। আজকের ক্লাসে 30টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের সাথে থাকবে গুরুত্বপূর্ণ তথ্য। আর যে সমস্ত তথ্যগুলো তোমাদের প্রোভাইড করা হবে সেগুলো কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। প্রশ্ন থেকে তোমাদের এক্সামে না আসলেও যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রোভাইড করা হচ্ছে সেখান থেকেও কিন্তু আসতে পারে। সুতরাং পুরো ক্লাসটি একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে, পারলে এগুলো নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, চলো আমরা ক্লাসটি শুরু করি। যারা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে রাখবে, তোমরা যারা ইউটিউবে দেখছো এবং ফলো করে রাখবে এই পেজটিকে, যারা ফেসবুকে দেখছো। টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটা ডাউনলোড করবে, কারণ ক্লাসের পিডিএফ তোমরা ওই অ্যাপের মধ্যেই পেয়ে যাবে। লাইক শেয়ার তোমরা করে দিয়েছো এতক্ষণে। চলো ক্লাসটা আমরা শুরু করি। পঞ্চায়েত পরীক্ষার জন্য আমাদের কিন্তু মেনলি 4টে স্তম্ভ রয়েছে। একটা হচ্ছে অঙ্ক, ইংরেজি, বাংলা এবং জিকে। আমরা কিন্তু জিকে সেকশনটা আজকে করব এবং ম্যাথের জন্য তোমাদেরকে কিন্তু ক্লাস করানো হচ্ছে। ইংরেজি আর বাংলা টেনশন নেই, এর জন্য তোমরা গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস পেয়ে যাবে। শুধু নোটিফিকেশানটা আসতে দাও, ঠিক আছে? তো যখনই পাবলিশ হবে তোমরা সমস্ত কিছু জানতে পারবে। তো চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন আমাদের শুরু হচ্ছে, লোকটাক হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত? তো লোকটাক হ্রদ এটি অবস্থান করছে ভারতের মণিপুর রাজ্যে। আচ্ছা, তোমাদের কিন্তু আমি উত্তর করার জন্য টাইম দিচ্ছি না, কিন্তু তোমরা ভিডিওটা পজ করে উত্তর করার চেষ্টা করবে নিজেরা, ঠিক আছে? তো লোকটাক হ্রদ এটি কিন্তু ভারতের মণিপুর রাজ্যে অবস্থান করছে। এই মণিপুর রাজ্য হচ্ছে ভারতের উত্তর পূর্ব ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য রয়েছে। আমরা একটু গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের দেখাবো এখানে। এখানে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে এটি, এই লোকটাক হ্রদ। এবং এই হ্রদের ওপর বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, যেটা হচ্ছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, এটি অবস্থান করছে এখানে। আর এই যে ন্যাশনাল পার্ক রয়েছে না, এখানে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটি প্রাণী রয়েছে যেটা কিন্তু প্রায় বিলুপ্ত প্রায় সাংগাই হরিণ বা ড্যান্সিং ডিয়ার এখানে কিন্তু আমরা দেখতে পাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এটা এক্সামের জন্য। এবং এক্ষেত্রে এটাও মনে রাখবে কিন্তু যে এই যে মণিপুর রাজ্যের যে লোকটাক হ্রদ রয়েছে, এখানে যে কেইবুল লামজাও, এটা কিন্তু ফ্লোটিং বা ভাসমান জাতীয় উদ্যান পরীক্ষায় চলে আসে। ভারতের একমাত্র বা বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোথায় আছে? এই ভারতের মণিপুর রাজ্যের যে বিষ্ণুপুর জেলা রয়েছে, সেখানেই কিন্তু অবস্থান করছে এই ভাসমান বা ফ্লোটিং ন্যাশনাল পার্ক। চলো পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন রয়েছে আমাদের কি, পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রন এদের মোট সংখ্যাকে কি বলা হয়? অপশান রয়েছে আমাদের 4টে। অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ভর সংখ্যা, নিউক্লিয়ন্স। তো ভর সংখ্যা যেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। শুধুমাত্র প্রোটন সংখ্যাকে বলা হয় কি, পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। এখানের থেকে তোমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। একটা হচ্ছে কি প্রশ্ন আসে, আইসোটোপ কাকে বলে? আইসোটোপ বা সমস্থানিক কাকে বলা হয়? তো আমরা জানি যে একই মৌলের যে সমস্ত পরমাণু পারমাণবিক সংখ্যা বা এই প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক যাই বলো না কেন, সেটা যদি সমান থাকে এবং ভর সংখ্যা যদি সব আলাদা আলাদা হয়, তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো আইসোটোপ। পরীক্ষায় 3টে প্রশ্ন আসে এখান থেকে, আমি বলে দিচ্ছি, তোমরা একটু মনে রাখো। আইসোটোপ যেটা হচ্ছে মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যাগুলো সমান এবং ভর সংখ্যাগুলো আলাদা, সেটা হচ্ছে আইসোটোপ। আরেকটা হয় আইসোবার। আইসোবারটা হচ্ছে যে সমস্ত মৌলের পরমাণুর ভর সংখ্যাগুলো সমান কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা আলাদা, সেগুলোকে বলা হয় আইসোবার। আরেকটি রয়েছে টার্ম, সেটা হচ্ছে আইসোটোন। আইসোটোন সেটা হচ্ছে কি না, যে সমস্ত পরমাণু নিউট্রন সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা আলাদা, সেটাকেই আমরা বলবো আইসোটোন। মুখস্থ করার জন্য আমি একটা ট্রিক্স বলে দেবো, কি ভালো করে দেখো। এখানে কিন্তু আমরা প্রথমে দেখলাম কি আইসোটোপ। আইসোটোপের দেখো প আছে শেষে, তাই না? তো প আছে মানে কি, যেখানে প্রোটন সংখ্যা সমান হবে ভর সংখ্যা আলাদা, সেটা হচ্ছে আইসোটোপ। ঠিক আছে। আইসোবারের শেষে কি আছে, বয়সন্য র, মানে ভর, তাই তো? তো ভর সংখ্যা যেটা সমান সেটা হবে আইসোবার। এবং আইসোটোন শেষে আছে দন্তন্য মানে হচ্ছে নিউট্রন। তো নিউট্রন সংখ্যা যেখানে সমান আছে এবং পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা যেগুলো আলাদা আছে, সেটাকে বলবো আইসোটোন। একদম সহজ ভাষায় তোমরা কিন্তু মুখস্থ রাখতে পারবে। আর পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের বিগত বছরে এসেছে। চলো এবার পরের প্রশ্নে আসি। অবশ্যই টেলিগ্রামে সকলে যুক্ত হবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স টেলিগ্রাম চ্যানেল। পরের প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানের প্রস্তাবনায় অর্থাৎ প্রিয়াম্বেলে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ অর্থাৎ সোশ্যালিস্ট সিকিউলার এই শব্দ দুটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল? তো
তো এখানে আমরা জানি ভারতের সংবিধানের যে প্রস্তাবনা, যেটা আমরা ইউএসএ সংবিধান থেকে নিয়েছি, এবং এই যে প্রস্তাবনা রয়েছে এটাকে মাত্র একবারই সংবিধান সংশোধন করা হয়েছিল, সেটা হচ্ছে 42 নম্বর সংবিধান সংশোধনী অ্যাক্ট, যেটা 1976 সালে কিন্তু করা হয়েছিল, যেখানে কিন্তু এই সোশ্যালিস্ট, সিকিউলার, ইন্টিগ্রিটি এই ধরনের শব্দগুলো কিন্তু যুক্ত করা হয়েছিল। তো আমরা দেখে নেব, আমি তোমাদের এখানে লিখেও এনেছি যে শব্দগুলো, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা। তো এখানে কিন্তু সংবিধান সংশোধনীর মাধ্যমে ইন্টিগ্রিটি বা সংহতি এই শব্দটা কিন্তু যুক্ত করা হয়েছিল প্রস্তাবনায়। তার সাথে 1976 সালের যে 42 নম্বর সংবিধান সংশোধনী, এটাকে ভারতের মিনি সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয়। কেন বলা হয় জানো? কারণ 1976 সালে 42 নম্বর অ্যামেন্ডমেন্ট একটা এত বড় অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, মানে সমস্ত কিছুই প্রায় এখানে অ্যামেন্ডমেন্ট করানো হয়েছিল, যার জন্য এটা একটা সংবিধানের রূপ নেয়। এই জন্যই এটাকে বলা হচ্ছে, এটাই হচ্ছে একটা ছোটোখাটো সংবিধান বা মিনি কনস্টিটিউশন। পরবর্তী রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখনও পর্যন্ত যদি পরীক্ষায় বলে কতবার সংশোধন করা হয়েছে প্রস্তাবনাটিকে? একবার। এই একবারই করা হয়েছে 42 নম্বর 1976 সালে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী যে আমাদের প্রশ্ন রয়েছে, ইন্ডিগার এর রচয়িতা কে রয়েছে? তো ইন্ডিগা যে গ্রন্থ রয়েছে তার রচয়িতা রয়েছেন কে? মেগাস্থেনিস। মেগাস্থেনিস ইন্ডিগা গ্রন্থের রচয়িতা রয়েছেন। আমাদের জানতে হবে মেগাস্থেনিস কে রয়েছেন। মেগাস্থেনিস কিন্তু ছিলেন গ্রিক শাসক সেলুকাস নিকেটরের দূত, যিনি মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় ভারত এসেছিলেন। তো এখানে কিন্তু আমাদের পরীক্ষায় আসে কে কার সময় ভারত এসেছিল। তো এই যে মেগাস্থেনিস, তিনি কিন্তু ইন্ডিগা গ্রন্থের রচয়িতা ছিলেন এবং তিনি সেলুকাস নিকেটরের দূত, আর তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন এই সেলুকাস নিকেটরের দূত হিসেবে। ঠিক আছে, তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ দুটো লাইনই পরীক্ষায় আসে। চলো পরের প্রশ্ন রয়েছে কি, একটি আমাদের বলা হয়েছে দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার গ্রন্থটির রচয়িতা কে রয়েছেন? অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার এই গ্রন্থের রচয়িতা রয়েছেন সঞ্জয় বারু। সঞ্জয় বারু, অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন রয়েছে কৃষিক্ষেত্রে পুনরুত্থান বা রিফাইন্যান্স। রিফাইন্যান্সের কথা বলা হয়েছে এখানে, সুবিধার জন্য শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? কৃষিক্ষেত্রে কিন্তু বলা হয়েছে, ভালো করে দেখো, তাহলে কিন্তু আমাদের ডাইরেক্ট উত্তর হবে কোনটা? আমাদের আরবিআই কি কোনো রকম কৃষির সাথে যুক্ত আছে? না এসবিআই আছে? না এসআইডিবিআই আছে? কোনোটাই নয়। এসআইডিবিআই তো শিল্পের সাথে যুক্ত, আরবিআই হচ্ছে আমাদের একদম তোমরা বলতে পারো ন্যাশনাল ব্যাংক। তার সাথে কিন্তু আমাদের রয়েছে এসবিআই। তো এগুলো তো আমাদের ব্যাংক রয়েছে, কিন্তু কৃষির সাথে যুক্ত ব্যাংক রয়েছে নাবার্ড। নাবার্ডের ফুল ফর্ম কি কে জানো? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এগ্রিকালচার অর্থাৎ কৃষি এবং কৃষির উন্নয়ন বা রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রামীণ উন্নয়ন বা বিকাশের জন্যই এই ব্যাংক কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। কবে প্রতিষ্ঠিত হয়েছিল এই ব্যাংক? 1982 সালে। 1982 সালে 12ই জুলাই শিবরামন কমিটির সুপারিশে কিন্তু এটি তৈরি করা হয়েছে। আমি এখানে তোমাদের লিখেও দিয়েছি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এই ব্যাংক 1982 সালে 12ই জুলাই শিবরামন কমিটির সুপারিশে এটি গঠিত হয়, যার হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থান করছে মহারাষ্ট্রের মুম্বাই শহরে। এখান থেকে আরেকটা প্রশ্ন আসবে, একদমই সাম্প্রতিককালে এর বর্তমান কিন্তু যে হেড বা চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, কে নিযুক্ত হয়েছেন? সানজি কেভি। সানজি কেভি ইনি কিন্তু বর্তমানে রয়েছেন এই নাবার্ডের বর্তমান চেয়ারম্যান। ঠিক আছে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের এগুলোই আসবে, যখন পরীক্ষা হবে তোমরা মিলিয়ে নেবে। ঠিক আছে, আর এই যে ক্লাসের যে পিডিএফ রয়েছে না, এটা কিন্তু তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপটা ডাউনলোড করে নেবে, সেখানে কিন্তু তোমরা পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স অ্যাপ্লিকেশন সেটা সকলে ডাউনলোড করবে। অ্যাপটি কিন্তু দেখতে ঠিক এইরকম ইন্টারফেসটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে আসলে এই যে নিচের দিকে দেখতে পাবে তোমরা ফ্রি পিডিএফ সেকশন, এখানে কিন্তু তোমরা তোমাদের ক্লাসের পিডিএফ পেয়ে যাবে এবং তারই উপরে রয়েছে পেইড পিডিএফ সেকশন। এখানে কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ, এখানে যে সমস্ত তোমরা দেখতে পাচ্ছ না, প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, এনটিপিসি, জিডি কনস্টেবল, এছাড়া আমাদের যে পঞ্চায়েত পরীক্ষা রয়েছে বা ডব্লিউপি, সামনে অন্যান্য আমাদের রাজ্যের এক্সামগুলো রয়েছে, তার জন্য ইতিহাস, সংবিধান, স্ট্যাটিস্টিক্স সবই অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়া 2026-এর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে এবং পঞ্চায়েতের জন্য স্পেশালভাবে যে নোটস সেটাও আসবে এখানে। ডব্লিউবিপিএসসির সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, যেখানে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই এবং ডব্লিউবিসিএসের প্রিলিমসের সমস্ত প্রশ্নপত্র থাকবে। তার সাথে কিন্তু ভূগোলের স্পেশালভাবে নোট থাকবে এবং এখানে জিওগ্রাফির ক্ষেত্রে আমরা যে পশ্চিমবঙ্গের ভূগোল তার উপর বেশি ফোকাস করব। তার সাথে থাকবে পশ্চিমবঙ্গ পুলিশ এবং আমাদের যে কলকাতা পুলিশ রয়েছে তার জন্য স্পেশাল নোটস, সব কিন্তু তোমরা এই একটা অ্যাপের মধ্যে পেয়ে যাবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স।
এবং যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে নিচে দেওয়া একটি নাম্বার দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবে, ঠিক আছে, যদি কোনো সমস্যা তোমাদের হয়ে থাকে। সমস্ত ধরনের যে লিঙ্ক রয়েছে সেগুলো আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিক জিকে মোটামুটি 120টার উপর টপিক রয়েছে এবং ডেমো পিডিএফ বা ডিটেলস সব কিছু তোমরা অ্যাপে গেলে দেখতে পাবে। এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ তোমাদের পৃষ্ঠা দিয়েছি, যেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেমো হিসাবে। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের কিন্তু দেওয়া রয়েছে স্ট্যাটিক জিকে, তোমরা যদি পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে। স্ট্যাটিক জিকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে পরীক্ষায় আমাদের আসবেই, এমনকি আমাদের পঞ্চায়েত পরীক্ষাতেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ খাত পরীক্ষা, মালভূমি, সমাধিস্থল, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির আমরা আজকের ক্লাসেই দেখব। যেমন মহাত্মা গান্ধী দেখো এখানে রয়েছে রাজঘাট, লাল বাহাদুর শাস্ত্রীর বিজয়ঘাট, চৌধুরী চরণ সিংয়ের কিষানঘাট, রাজীব গান্ধীর বীরভূমে রয়েছে, জওহরলাল নেহরুর শান্তিবনে রয়েছে সমাধিস্থল। তো এইভাবে কিন্তু প্রতিটা টপিক কিন্তু আমরা কভার করে দিয়েছি স্ট্যাটিক জিকেতে। তার সাথে ভারতের ইতিহাস, এখানে প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে সেটা, ঠিক আছে, 80টা পেজের মধ্যে। আর তোমাদের বলে রাখি, এই ইতিহাস এবং সংবিধান 110 টাকা করে প্রাইস ছিল, সেটাকে কমিয়ে কিন্তু 100 টাকা করে দিয়েছি, ঠিক আছে। যাদের যাদের সমস্যা হচ্ছিল অবশ্যই তোমরা সেটা দেখে নিও, অ্যাপের মধ্যেই সব পেয়ে যাবে। আর ভারতের সংবিধানের এখানে দেখতে পাচ্ছ তোমরা, ভারতের সংবিধানের প্রস্তাবনা থেকে শুরু করে একদম ইতিহাসের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা থেকে শুরু করেছি এবং শেষ পর্যন্ত টোটালটা কভার করে দিয়েছি। মানে পরীক্ষায় যা আসে পুরোটাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখনই নাও এবং পড়তে শুরু করে দাও। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি তোমরা পেয়ে যাবে 13 টাকা প্রতি মাস হিসাবে, যেটা 2026-এর লাস্ট এপ্রিল পর্যন্ত দেওয়া হয়েছে, মে মাসেরটাও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে অ্যাপের মধ্যে। চলো পরের প্রশ্নে আমরা চলে আসি। বিশ্বের বৃহত্তম বদ্বীপ বা ডেল্টা এটা কোথায় রয়েছে? তো বিশ্বের বৃহত্তম যে বদ্বীপ বা ডেল্টা রয়েছে এটা কোথায় রয়েছে? আচ্ছা, আগের প্রশ্নটা কী ছিল? আগের প্রশ্নে আমরা একবার আসি। আচ্ছা, আগের প্রশ্নে তোমাদের যেটা বলেছিলাম যে বিভিন্ন ব্যাঙ্কগুলো ছিল না, ব্যাঙ্কগুলো সম্পর্কে তোমরা একটু হালকা করে জেনে রাখো যে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই ছিল আমাদের অপশানে। তো আরবিআই কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935-এ, এটা মনে রাখবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। তার সাথে মনে রাখবে যে এটা কিন্তু আগে আমাদের হেডকোয়ার্টার ছিল কোথায়? কলকাতা, কিন্তু বর্তমানে রয়েছে মহারাষ্ট্রের মুম্বাইতে। কোথায় আছে বর্তমানে? মুম্বাইতে রয়েছে এর হেডকোয়ার্টার, যেটা 1937 সালে সম্ভবত এটা ট্রান্সফার করা হয়েছে, মানে এদের হেডকোয়ার্টারটা। আর বর্তমানে এর গভর্নর কে রয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট, আরবিআই এর বর্তমান কিন্তু গভর্নর রয়েছেন সঞ্জয় মালহোত্রা। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বর্তমানের যে পদে রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে আরবিআই থেকে। এবার আমরা দেখব এসবিআই। আর 1949 সালে আরবিআই এর জাতীয়করণ হয়েছিল, এটা মনে রাখবে তোমরা। আর এসবিআই হচ্ছে, সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল 1 জুলাই, ঠিক আছে। আর এই যে ব্যাঙ্ক রয়েছে এটারও হেডকোয়ার্টার মুম্বাই শহরে রয়েছে। আর আরেকটা জিনিস জানতে হবে, এই এসবিআই রয়েছে, এসবিআইয়ের কিন্তু আগের নাম ছিল কি? ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরীক্ষায় কিন্তু আসে যে ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর বর্তমান নাম কি? তাহলে কিন্তু এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয়ে যাবে। এবং এই ব্যাংকের বর্তমান চেয়ারম্যান রয়েছেন কে? চান্না শ্রীনিবাসালু শেট্টি, ঠিক আছে, চান্না শ্রীনিবাসালু শেট্টি বর্তমানে রয়েছেন এসবিআইয়ের চেয়ারম্যান। আর একটা আমরা ব্যাংক দেখেছিলাম, সেটা ছিল কি? আইডিবিআই। আইডিবিআই এর ফুল ফর্ম কি? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে। এটারও হেডকোয়ার্টার, মানে যে কটা ব্যাংক আমরা দেখছি তাদের হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাই, কারণ অর্থনৈতিক শহর বলা হয়ে থাকে আমাদের এই মুম্বাই শহরকে, ঠিক আছে, অর্থনৈতিক ক্যাপিটাল বলা হয় এটাকে। আর এখানে কিন্তু আমরা দেখব যে এর বর্তমান যে হেড রয়েছে তার নাম কি? রাকেশ শর্মা, তিনি কিন্তু বর্তমানে এর হেড রয়েছেন। আর এটা কিন্তু ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত রয়েছে আইডিবিআই, ঠিক আছে, এর নামেই রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ শিল্পের উন্নয়নের জন্য এই ব্যাঙ্কটা তৈরি করা হয়েছিল 1964-তে। পরের প্রশ্ন আমরা দেখব বিশ্বের বৃহত্তম বদ্বীপ বা ডেল্টা এটা কোনটা রয়েছে? তো বিশ্বের বৃহত্তম কিন্তু ডেল্টা রয়েছে, অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে গঙ্গা বদ্বীপ। গঙ্গা বদ্বীপ হচ্ছে বিশ্বের বৃহত্তম এবং এখানেই অবস্থান করছে আমাদের সুন্দরবন এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়েও রয়েছে এটা। এখানে কি রয়েছে না, এই যে বদ্বীপটি ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জুড়ে অবস্থান করছে, এখানকার প্রধান উদ্ভিদ রয়েছে কি? সুন্দরী, যা এক প্রকার ম্যানগ্রোভ গাছের জন্য একটা জাতীয় গাছ হিসাবে এটা তকমা পেয়েছে। আমরা জানি সুন্দরবন ন্যাশনাল পার্ক হোক, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে তকমা পেয়েছে, কেন? কারণ সুন্দরবনের এই ম্যানগ্রোভ অরণ্যের জন্য বা ম্যানগ্রোভ বনভূমির জন্য, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। এখানে আরেকটা অপশানে আমরা দেখলাম কি? অপশানে দেখো আরেকটা রয়েছে এখানে, এখানে রয়েছে দেখো মিসিসিপি মিসৌরি যে বদ্বীপ রয়েছে না, এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ, ঠিক আছে, পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখা যায়? বার্ডস ফুট ডেল্টা, এটা দেখা যায় একমাত্র এই মিসিসিপি মিসৌরি যে বদ্বীপ রয়েছে এখানে। এটাও কিন্তু পরীক্ষায় চলে আসে, ঠিক আছে। চলো এবার পরের প্রশ্নে আসি। ভালো লাগলে সবাই একটু লাইক করে দেবে, ঠিক আছে,
এবং শেয়ার করে দেবে যাদের এগুলো প্রয়োজন রয়েছে। এটা আমি ফ্রি দিচ্ছি বলে হয়তো সবাই ভাবছে ফ্রি ব্যাচ এ আর কি দেবে, তাই না? তো এগুলোই দেখবে পরীক্ষায় আসছে। আর এটা যদি আমি এখনই পেইড ব্যাচে দিয়ে দিই, সবাই এখনই অ্যাডমিশন নিয়ে নেবে, সবাই চাইছে অ্যাডমিশন নিতে। আমি চাই না কারো টাকা খরচ হোক, তার জন্যই তোমাদেরকে ফ্রিতে এটা দিচ্ছি। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল 1526-এ। 1526-এ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, যেটি হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এখানে কিন্তু তোমরা দেখে নেবে যে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হচ্ছে 1526-এ, এবং এই যুদ্ধে কিন্তু বাবরই কিন্তু জয়লাভ করেছিল। আর একটা গুরুত্বপূর্ণ পরীক্ষায় যেটা আসে যে বাবর কোন যুদ্ধে প্রথম আগ্নেয়াস্ত্র বা কামানের ব্যবহার করেছিল, সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। এই ইব্রাহিম লোদির বিরুদ্ধে তিনি জয়লাভ করেছেন, সেখানেই তিনি কিন্তু কামান এবং রুমি কৌশল, বাবর প্রথম রুমি কৌশল এবং কামান বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিলেন 1526-এর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে, ঠিক আছে, যেখানে তিনি জয়লাভ করেন। এখানে কিন্তু আমরা জানবো, এখানে তোমাদের কিন্তু, আর তিনি কিন্তু মোগল সাম্রাজ্যের যে ভিত্তি সেটা কিন্তু স্থাপন করেছিল, সেটা দেখতেই পাচ্ছি। আর পানিপথের টোটাল 3টে যুদ্ধ হয়েছিল, একটা 1526 দেখলাম, পরবর্তী হয়েছিল 1556-তে। 1556 সালে হয়েছিল আকবরের সেনাবাহিনী, যার নেতৃত্ব দিয়েছিলেন কে? বৈরাম খাঁ। বৈরাম খানের নেতৃত্বে আকবরের সেনাবাহিনীর সাথে হয়েছিল হিন্দু রাজা হিমুর সাথে, ঠিক আছে। আর এই যুদ্ধে 1556 সালের এই যে আমাদের পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে, এখানে আকবর কিন্তু জয়লাভ করেছিল। পরবর্তী আর একটি যুদ্ধ হয়েছিল এই পানিপথের তৃতীয় যুদ্ধ, যেটা হয়েছিল অনেক দিন পর 1761-তে। এই 1761 সালে মারাঠা সাম্রাজ্যের সাথে হয়েছিল, এবং যেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করেছিল কে? না, আফগান রাজা আহমেদ শাহ আবদালি। এই দুজনের মধ্যে এটি কিন্তু হয়েছিল। তো এই টোটাল 3টে যুদ্ধ হয়েছিল পানিপথে, 3টেই কিন্তু ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি, যেটা আমরা বলছি, আমাদের রাজ্যেও কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ইউসিসি লাগু করা হবে। তো ইউসিসিটা কী রয়েছে? ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বা কত নম্বর আর্টিকেলে এটি রয়েছে? আর একটা পরীক্ষায় কিন্তু আসবে, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের রাজ্যে ইউসিসি লাগু করা নিয়ে একটা কথা কিন্তু ইতিমধ্যে উঠেছে, তার জন্যই এটা ইম্পর্টেন্ট। তো এটি কিন্তু আমাদের সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদে কিন্তু রয়েছে। আর আমরা দেখব এটা কত নম্বর পার্টে রয়েছে। এই যে আমাদের ইউনিফর্ম সিভিল কোড, যেটা কিন্তু সংবিধানের 4 নম্বর পার্টের অন্তর্গত, রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, ডিপিএসপি মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা ভারতীয় সংবিধানের 4 নম্বর পার্টের অংশ রয়েছে। এটি আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু ধার নিয়েছি। আমরা বিভিন্ন সংবিধানের বিভিন্ন পার্ট বিভিন্ন দেশের সংবিধান থেকে ধার করেছি, তো আয়ারল্যান্ড থেকে কিন্তু ডিপিএসপিটা আমরা নিয়েছিলাম। তো এখানেই কিন্তু রয়েছে 4 নম্বর পার্টে, যেটা কিন্তু 44 নম্বর আর্টিকেলে রয়েছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। এবং ভারতের গোয়া রাজ্য প্রথম এই ইউনিফর্ম সিভিল কোড কিন্তু চালু করেছে। এটা কিন্তু স্বাধীন ভারতের প্রথম নয়, গোয়া হচ্ছে ভারতের প্রথম যে কিন্তু এই ইউনিফর্ম সিভিল কোড চালু করেছিল। কত সালে? গোয়া কিন্তু 1867-র দিকে কিন্তু এই গোয়া রাজ্য কিন্তু এটি চালু করেছিল। আর আমরা জানি যে উত্তরাখণ্ড হচ্ছে প্রথম স্বাধীন ভারতের প্রথম রাজ্য হিসাবে কিন্তু উত্তরাখণ্ড এই ইউসিসি কিন্তু কার্যকর করেছে, ঠিক আছে। তো এটা কিন্তু তার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় যেমন প্রশ্ন বলবে তেমন উত্তর হবে। যদি বলা হয় ভারতে প্রথম কে কার্যকর করেছে, তাহলে হবে গোয়া। যদি গোয়া অপশানে না থাকে তাহলে হবে উত্তরাখণ্ড। যদি বলা হয় স্বাধীন ভারতে কে, উত্তর যদি অপশানে যদি দুটোই থাকে, তাও উত্তর কিন্তু আমাদের হবে উত্তরাখণ্ড, কারণ স্বাধীন ভারতে প্রথম কিন্তু উত্তরাখণ্ডেই হয়েছে। পরের প্রশ্ন, বিখ্যাত অ্যান আনসুইটেবল বয়, আচ্ছা, অ্যান আনসুইটেবল বয় এটি কার অটোবায়োগ্রাফি রয়েছে? তো অবশ্যই আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে আনসুইটেবল বয় করণ জহরের অটোবায়োগ্রাফি রয়েছে। আর এখান থেকে আরেকটা আমাদের পরীক্ষায় আসে কনফিউশন করার জন্য, সেটা হচ্ছে সুইটেবল বয়, সুইটেবল বয়টা তাহলে কার? তো এটি কিন্তু রয়েছে বিক্রম সেঠের লেখা। বিক্রম সেঠের হচ্ছে সুইটেবল বয়, এবং যদি বলা হয় আনসুইটেবল বয় তাহলে হয়ে যাবে করণ জোহর। দুটোই কিন্তু মনে রাখবে, এসএসসি সহ রেলের বা আমাদের রাজ্যের এক্সামেও কিন্তু এটা কিন্তু চলে আসে। পরের প্রশ্নে আসবো। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোনটি একটি অসংরক্ষণশীল বল? তো এটা কিন্তু আমাদের সায়েন্স থেকে রয়েছে, অসংরক্ষণশীল বল রয়েছে। তো এখানে নন কনজারভেটিভ ফোর্স নিচের কোনটা? তো ঘর্ষণ বল যেটি রয়েছে, অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সমাধিস্থল কোনটি? তোমাদের স্ট্যাটিক জিকেতে দেখিয়েছিলাম না আমি যে কোন সমাধিস্থল বা কার সমাধিস্থল কোথায় অবস্থান করছে। তো সেখান থেকেই ধরে নাও প্রশ্নটা, তোমরা দেখেইছো, উত্তর হয়তো সকলেই পারবে এটা। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরুর যে সমাধিস্থল সেটা হচ্ছে শান্তিবনে। তো শান্তিবন অপশান নাম্বার সি সঠিক উত্তর হয়ে যাবে। এরপর আমরা আরও অপশানগুলো দেখে নেব। যেমন আমাদের অপশানে ছিল কি, এই যে এই সমাধিস্থল অর্থাৎ এই যে শান্তিবন যেটা রয়েছে জওহরলাল নেহরুর, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তার যে সমাধিস্থল সেটা দিল্লিতে যমুনা নদীর তীরে অবস্থান করছে। পরীক্ষায় আসে দিল্লি কোন নদীর তীরে অবস্থান করছে? দিল্লি যমুনা নদীর তীরে অবস্থান করছে। যদি কলকাতা বলা হয়, কলকাতা কিন্তু হুগলি নদীর তীরে, হাওড়া কলকাতা। তো এটাও আসতে পারে। তার সাথে এটা দেখে রাখবে যে মহাত্মা গান্ধীর যে সমাধিস্থলকে বলা হয় কি, রাজঘাট। মহাত্মা গান্ধীর যে সমাধিস্থল সেটা অবস্থান করছে রাজঘাটে, এবং লাল বাহাদুর শাস্ত্রীর যে সমাধিস্থল রয়েছে সেটা বিজয়ঘাটে রয়েছে। আর ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী রয়েছেন, যার সমাধিস্থল অবস্থান করছে শক্তিস্থলে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো প্রতিটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমাদের স্ক্রিনশট নিয়ে রাখতে হবে না, আমি তো তোমাদের পিডিএফ দিয়েই দিচ্ছি। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে ফ্রি পিডিএফ সেকশানে তোমরা চলে যাবে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো পরের প্রশ্নে আসি। বুদ্ধদেবের সমসাময়িক বিখ্যাত চিকিৎসকের নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো গৌতম বুদ্ধ, তিনি কিন্তু বৌদ্ধ ধর্মের তিনি কিন্তু প্রবর্তক ছিলেন। আর গৌতম বুদ্ধ বিখ্যাত যে চিকিৎসক সেটা কী ছিলেন? অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে জীবক। জীবক অপশান নাম্বার ডি সঠিক উত্তর হয়ে যাবে। এবং এই জীবক ছিলেন কে? মগধের যে রাজা ছিলেন বিম্বিসার, মগধের প্রথম বংশ হর্যঙ্ক বংশের যে রাজা ছিলেন তিনি হচ্ছেন বিম্বিসার। এবং অজাতশত্রু বিম্বিসারেরই ছেলে ছিল। তার মানে তাদেরই কিন্তু রাজপুত্র ছিল। ঠিক আছে, আর বিম্বিসার কিন্তু শ্রেণিক উপাধি ধারণ করেছিলেন, অজাতশত্রু কুনিক উপাধি ধারণ করেছিলেন। মানে পরবর্তীকালে বিম্বিসারকে হত্যা করে তার ছেলে অজাতশত্রু সিংহাসনে বসেছিলেন। যাই হোক, তাদেরই কিন্তু সমসাময়িক ছিলেন এই জীবক। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, পরীক্ষায় আসে, সেটা হচ্ছে মগধরাজ বিম্বিসার অবন্তীর রাজা প্রদ্যোৎ যখন জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন, তার চিকিৎসার জন্য কিন্তু বিম্বিসার জীবককে তার কাছে পাঠিয়েছিলেন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে পরীক্ষা এরকমভাবে দেবে তোমাদের, যে বিম্বিসারের সমসাময়িক কে ছিলেন। এই যে অবন্তী রাজা প্রদ্যোৎ, তিনি কিন্তু এর সমসাময়িক ছিলেন, এরকম একটা প্রশ্ন হয়। আর অবন্তী রাজা প্রদ্যোৎ যখন জন্ডিসে আক্রান্ত হন, তখন কে চিকিৎসা করেছিলেন? জীবক চিকিৎসা করেছিলেন। তাকে পাঠিয়েছিলেন কে? এই মগধের হর্যঙ্ক বংশের রাজা বিম্বিসার তাকে পাঠিয়েছিলেন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু জিনিসগুলো আমাদের পড়তে হবে, তবেই আমাদের কিন্তু এগুলো মাথায় থাকবে। আর তোমাদের যে গৌতম বুদ্ধ সম্পর্ক তোমরা জানবে, কারণ গৌতম বুদ্ধ তিনি কিন্তু 563 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনী শালকুঞ্জের শাক্য বংশে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। আর তার নাম ছিল কিন্তু সিদ্ধার্থ বা গৌতম তোমরা বলতে পারো। আর তার পিতার নাম ছিল শুদ্ধোধন। ঠিক আছে, তিনি কিন্তু কপিলাবস্তুর রাজা ছিলেন। আর এই যে আমাদের যে গৌতম বুদ্ধ রয়েছেন, তিনি কিন্তু 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন, সেটা কিন্তু মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত রয়েছে। এগুলো পরীক্ষায় চলে আসে। আর তিনি ধর্মচক্র প্রবর্তন হিসাবে তিনি কিন্তু ধর্মচক্র মানে বিভিন্ন ধর্ম তিনি চারিদিকে মানে সারনাথে আর কি তিনি বক্তৃতা দিয়েছিলেন। ঠিক আছে, তো কোথায় প্রথম বক্তৃতা দিয়েছিলেন? কৈবল্য বা বুদ্ধ লাভের পর সেটা কিন্তু সারনাথে দিয়েছিলেন তার প্রথম বক্তৃতা। এটাও কিন্তু পরীক্ষায় আসে, সেটাকে ধর্মচক্র প্রবর্তন বলা হচ্ছে। আর তার মৃত্যু হয়েছিল কবে? এটাও আসে, সেটা 483 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে, যেটা উত্তরপ্রদেশে পড়ছে, সেটাকেই বলা হচ্ছে মহাপরিনির্বাণ। তো এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্নে আমরা চলে আসব। আয়তনের দিক থেকে বিশ্বের ভারতের স্থান কত রয়েছে? সারা বিশ্বের দিক থেকে এরিয়া ওয়াইজ আমাদের ভারতের যে স্থান সেটা কত? তো আমরা জানি ভারত হচ্ছে 7ম বৃহত্তম দেশ আমাদের টোটাল ওয়ার্ল্ডের মধ্যে। তাহলে আমাদের দেখতে হবে যে প্রথম কে রয়েছে। তা প্রথম কিন্তু রয়েছে কি? রাশিয়া। শুধু প্রথমটা মুখস্থ রাখলে কিন্তু হবে না, প্রথম হচ্ছে রাশিয়া, তারপরে রয়েছে কানাডা, রাশিয়া রয়েছে, কানাডা রয়েছে, চীন রয়েছে, তারপরে রয়েছে ইউএসএ, তারপরে আছে ব্রাজিল, তারপরে আছে অস্ট্রেলিয়া, তারপরে আমাদের ভারত। 7 নাম্বার 7ম বৃহত্তম দেশ হচ্ছে আমাদের ভারত। যদি বলা হয় যে এরিয়া ওয়াইজ সব থেকে ছোট কান্ট্রি কোনটা, তাহলে ভ্যাটিকান সিটি আমরা সবাই জানি। কিন্তু পরীক্ষায় যদি অপশানে ভ্যাটিকান সিটি না দেয় তখন কি হবে? তখন কিন্তু মোনাকো হচ্ছে সেকেন্ড স্মলেস্ট কান্ট্রি আমাদের সম্পূর্ণ ওয়ার্ল্ডের মধ্যে। কি বললাম? যদি অপশানে থাকে ভ্যাটিকান সিটি, সব থেকে মানে ছোট হচ্ছে ভ্যাটিকান সিটি, তার থেকে একটু বড় হচ্ছে মোনাকো। তো অপশানে যেমন দেবে এই দুটো আমাদের মনে রাখতেই হবে। ঠিক আছে, না হলে কিন্তু হবে না।
যদি বলে পপুলেশনের দিক থেকে কে, না পপুলেশনের দিক থেকে কিন্তু আমাদের ভারতে কিন্তু সবথেকে বেশি, তারপর চীন, তারপরে আমেরিকা। তো আমরা দেখে নিয়েছি রাশিয়া হচ্ছে সবচেয়ে বড় রয়েছে এরিয়া ওয়াইজ। পরের প্রশ্ন, কত সালে ভারতীয় সংসদের মাধ্যমে সংবিধানে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটি এটি অন্তর্ভুক্ত করা হয়েছিল? কত সালে করা হয়েছিল? তো ফান্ডামেন্টাল ডিউটি যেটা আমাদের মৌলিক কর্তব্য রয়েছে 1976 সালে এটা কিন্তু সংবিধানে যুক্ত করা হয়। এই যে আমাদের মৌলিক কর্তব্য রয়েছে সেটা সংবিধানে কত নম্বর পার্টে রয়েছে বা কত নম্বর আর্টিকেলে আছে? 42 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে পার্ট নাম্বার 4-এর এতে, যেটা আর্টিকেল বা অনুচ্ছেদ নাম্বার 51-র এতে রাখা হয়েছে। 51-র এতে রাখা হয়েছে আর্টিকেল, যেটা পার্ট নাম্বার 4-এর এতে আছে। কি আছে? মৌলিক কর্তব্য আছে, যেটা 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল 1976 সালে, তার মাধ্যমে এটাকে যুক্ত করা হয়েছে। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট মৌলিক কর্তব্য, এটা কোন কমিটির সুপারিশে এটা করা হয়েছিল? শরণ সিং কমিটির সুপারিশে এই মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। এবং মৌলিক কর্তব্যের যে ধারণা সেটা কিন্তু সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে আমরা এটা, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন সেই সময় ছিল ইউএসএসআর, সেখান থেকে কিন্তু এটাকে আমরা ধার নিয়েছি। আর এখান থেকে কিন্তু আর কি আসতে পারে? আর একটা জিনিস আসতে পারে, এই 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমরা 10টি কিন্তু মানে ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করেছিলাম, কিন্তু লাস্টে আর একটা 11তম যে ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্য 11তম, সেটা আমরা পরবর্তীকালে 86 নম্বর আর একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করানো হয়েছিল, 86 নম্বর সংবিধান সংশোধনী 2002 সালে। এর মাধ্যমে কিন্তু এটাকে অ্যাড করেছিলাম কোথায়? না ওই পার্ট নাম্বার 4-এর এতে, 51-র এতে। তাহলে বর্তমানে কিন্তু আমাদের 11টি হচ্ছে মৌলিক কর্তব্য। পরের প্রশ্ন রয়েছে, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এই যে উপন্যাসটি রয়েছে এটি কে লিখেছেন? দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস এটি লিখেছেন অরুন্ধতী রয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বহুবার এসেছে এখান থেকে প্রশ্ন। এখান থেকে কিন্তু তোমরা দেখে রাখবে, আবারও আসবে এটা, মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস অরুন্ধতী রায়ের লেখা। তোমাদের আরেকবার আমি বলে দিই, শুধুমাত্র অরুন্ধতী রায় শুধু এটুকু নয়, আরও রয়েছে। তিনি কিন্তু এই যে অরুন্ধতী রায়ের লেখা দ্বিতীয় উপন্যাস রয়েছে, যেটা কিন্তু 2017 সালে প্রকাশিত হয়েছিল, এটা হচ্ছে তার দ্বিতীয় উপন্যাস। এবং তার বিখ্যাত যে উপন্যাস সেটা হচ্ছে দ্য গড অফ স্মল থিংস। এই গড অফ স্মল থিংসের জন্যই তিনি কিন্তু 1997 সালে প্রথম ভারতীয় নাগরিক হিসাবে মর্যাদাপূর্ণ ম্যান বুকার পুরস্কার তিনি পেয়েছেন। কিসের জন্য? দ্য গড অফ স্মল থিংসের জন্য। পরীক্ষায় এটা আবারও আসবে, তোমরা মিলিয়ে নেবে। শুধু এটুকু নয়, আরও মনে রাখতে হবে আমাদের যে এই যে আমাদের ম্যান বুকার প্রাইজ রয়েছে, এটা কিন্তু সলমান রুশদিকেও কিন্তু দেওয়া হয়েছিল। সলমান রুশদি তিনি কিসের জন্য পেয়েছিলেন? মিড নাইটস চিলড্রেন বইয়ের জন্য সলমান রুশদিকেও দেওয়া হয়েছিল 1981 সালে। ঠিক আছে। এছাড়া আমরা জানি রিসেন্ট, যদি আমরা বলি, রিসেন্ট বলার আগে তোমাদের আরেকবার বলে রাখি যে দ্য গড অফ স্মল থিংসের জন্য তিনি পেয়েছেন অরুন্ধতী রায়। মিড নাইট চিলড্রেন যেটা 1981 জন্য পেয়েছেন কে? অবশ্যই সলমান রুশদি। তার সাথে আমরা রিসেন্ট যদি বলি 2022 সালের কথা বলি, তাহলে হচ্ছে গীতাঞ্জলি স্ত্রীতে পেয়েছেন। ঠিক আছে। কে পেয়েছেন? প্রথম ভারতীয় লেখিকা তিনি পেয়েছেন গীতাঞ্জলি স্ত্রীতে। এছাড়া আরেকটা রয়েছে একদম তোমাদের লেটেস্ট 2025 সালে দেওয়া হয়েছে, সেটা কি? বানো মুস্তাক। বানো মুস্তাক হার্ট ল্যাম্পের জন্য পেয়েছেন। বানো মুস্তাক হার্ট ল্যাম্পের জন্য পেয়েছেন, যে ছোট গল্প সংকলন, তার জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। আর এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। তো এইগুলো কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? সবাই পারবে এটা, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের রচয়িতা রয়েছেন কে? তো অবশ্যই এটা আত্মজীবনীমূলক গ্রন্থ রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর। এর সাথে রয়েছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা তো প্রায় সকলেরই জানা। মহাত্মা গান্ধীর এটি অটোবায়োগ্রাফি রয়েছে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এর সাথে রয়েছে কি? অ্যান অটোবায়োগ্রাফি। এটা কার? এটি ভারতের প্রথম পিএম জওহরলাল নেহেরুর অটোবায়োগ্রাফি। তো এগুলোই আমাদের এখানে লেখা রয়েছে, দেখে নেবে তোমরা। পরবর্তী প্রশ্নে চলে আসি। 1969 সালের ভারতে কতগুলি বাণিজ্যিক ব্যাংকের ন্যাশনালাইজড জাতীয়করণ করা হয়েছিল? আমরা জানি 1969 সালের 19শে জুলাই এই দিন আমাদের 14টি ভারতের যে ব্যাংক রয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জাতীয়করণ করা হয়েছে, ন্যাশনালাইজড করা হয়েছিল। সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময়কালেই এটি কিন্তু হয়েছিল, মহিলা প্রধানমন্ত্রী। তো 1969 সালের 19শে জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং যে সমস্ত ব্যাংকের যে আমানত
50 কোটি টাকার বেশি ছিল সেই সমস্ত ব্যাংকগুলি অর্থাৎ 14টি ব্যাংককে জাতীয়করণ সেই সময় করানো হয়েছিল। পরবর্তীকালে আরও করা হয়েছিল 1980 সালে 6টি যে বাণিজ্যিক ব্যাংক তাদেরও কিন্তু জাতীয়করণ করা হয়। তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে, এক্সামে এগুলো এখান থেকে এইভাবেই প্রশ্ন আসবে। পরের প্রশ্ন রয়েছে, যদি ভালো লাগে লাইক করবে তোমরা সকলে, লাইক তোমরা করছো না, লাইক অবশ্যই করে দেবে, ঠিক আছে। এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে পরবর্তী যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম থাকে কোনো কোশ্চেনে বা কোনো টপিক তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই সেই টপিকও জানাতে পারো। এর মাঝামাঝি সেই সমস্ত টপিকগুলো থেকে আমরা ক্লাস দিয়ে দেবো তোমাদের। যারা এখনও পর্যন্ত যে দ্বিধায় রয়েছে যে আমরা কোনো পেইড ব্যাচ নিয়ে পাস করবো কি না, তাহলে কি এটা তোমাদের পেইড ব্যাচের থেকে কোনো কম মনে হচ্ছে? তাহলে যদি মনে হয় তাহলে আর কিছু বলার নেই, কারণ এটা পেইড ব্যাচের থেকে কোনো দিক দিয়ে 1%ও এফোর্ট আমি কম দিইনি, ঠিক আছে। আর তোমাদের বলে রাখি, আমরা এই টোটাল যে প্লেলিস্ট সেটা একদম স্ট্রাকচার ওয়েতে পরপর যে ক্লাসগুলো তোমরা অবশ্যই মিস করে ফেলছো, তার জন্য আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার, সেখানে আমরা অলরেডি প্লেলিস্ট করে দিয়েছি। ম্যাথেরও প্লেলিস্ট করা হয়েছে এবং জিকেরও কিন্তু প্লেলিস্ট করা হয়েছে আলাদা করে পঞ্চায়েতের জন্য স্পেশালভাবে, ঠিক আছে। তো সেই প্লেলিস্টটা ফলো করলে সেখানে পুরোটাই তোমরা দেখতে পাবে। আর এই সমস্ত লিঙ্ক, ইউটিউব চ্যানেলের লিঙ্ক বা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা আমাদের অ্যাপ, সেগুলো পিন করা আছে কমেন্ট সেকশানে। পরের যে প্রশ্ন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মি অর্থাৎ আলট্রাভায়োলেট যে রে বা রেডিয়েশন থেকে রক্ষা করার কবচ হিসাবে কাজ করে। তো বায়ুমণ্ডলের কোন স্তর এই কাজটি করে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের যে সবথেকে নিচু স্তর রয়েছে ট্রোপোস্ফিয়ার, যেখানে আমরা রয়েছি, যেখানে ঝড় বৃষ্টি সব কিছু হয়, তার ঠিক ওপরে রয়েছে ট্রোপোপজ এবং ট্রোপোপজের ওপরেই রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করছে এই বায়ুমণ্ডলের যে ওজোন যে গ্যাস রয়েছে, বা এখানে কিন্তু রয়েছে কোন স্তরে, বা ওজোন গ্যাস কিন্তু অবস্থান করছে এখানে এই স্তরে, যেখানে কিন্তু অতিবেগুনি রশ্মির হাত থেকে কিন্তু এটা আমাদের রক্ষা করছে, অর্থাৎ প্রাকৃতিক সৌর পর্দা হিসাবে কাজ করছে এটি। আর এখানে কিন্তু মনে রাখবে যে ওজোন স্তরের যে ঘনত্ব সেটা কিন্তু মাপা হয় ডবসন এককে। পরীক্ষায় অনেকবার এসেছে ওজোন স্তরের ঘনত্ব বা ডেনসিটি, এটা পরিমাপ করা হয় ডবসন ইউনিটের মাধ্যমে। এবং ওজোন স্তরের যে প্রধান শত্রু বা প্রধান যে গ্যাস রয়েছে যে কিন্তু ওজোন স্তরকে ক্ষয়ে দেয় বা ওজোন হোলের সৃষ্টি করে, সেটা হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। আর এটা সমস্ত ধরনের যে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি, ফ্রিজ, রেফ্রিজারেটর যেগুলো রয়েছে সেখান থেকেই কিন্তু নির্গত হয়ে থাকে। প্রতি বছর আমরা 16ই সেপ্টেম্বর এই দিনটিকে মনে রাখার জন্য বিশ্ব ওজোন দিবস পালন করি। পরীক্ষায় আবারও আসবে এটা, বিশ্ব ওজোন দিবস আমরা কবে পালন করি? 16ই সেপ্টেম্বরে। পরের প্রশ্ন রয়েছে, গণপরিষদ অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এর সভাপতি কে ছিলেন? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কেন আমি এই কথা বলছি? এখানে দেখো তোমরা সচ্চিদানন্দ সিনহা অপশানে তোমরা পাচ্ছ না, তাই না? যদি সচ্চিদানন্দ সিনহা অপশানে থাকতো তাহলে যদি বলতো যে প্রথম সভাপতি কে ছিলেন, তাহলে কিন্তু সচ্চিদানন্দ সিনহাই হতো। কেন বলছি পরবর্তী স্লাইডে একটু তোমাদের দেখিয়ে দিই। ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি 1946 সালের 11ই ডিসেম্বর গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন। পরীক্ষা এখান থেকে দুরকম প্রশ্ন করবে আর দুটোই তোমাদের কনফিউশন তৈরি করবে। যদি বলা হয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন, তাহলে হবে সচ্চিদানন্দ সিনহা। কেন? কারণ তিনি অস্থায়ীভাবে যদি বলা হয় প্রথম অস্থায়ী সদস্যকে, তাও সচ্চিদানন্দ সিনহা হবে। যদি বলা হয় প্রথমকে, এই সচ্চিদানন্দ সিনহাই হবে, কারণ তিনি 9 ডিসেম্বর 1946 সালে যোগদান করেছিলেন এই সভাপতি পদে, অস্থায়ী সভাপতি পদে গণপরিষদে, ঠিক আছে। কিন্তু ঠিক তার 2 দিন পর 11ই ডিসেম্বর 1946 সালে গণপরিষদ তার একদম পার্মানেন্ট যে মেম্বার রয়েছে সেই হিসাবে কিন্তু রাজেন্দ্র প্রসাদকে বেছে নিয়েছিলেন, ঠিক আছে। তো এই হিসাবে কিন্তু যেমন প্রশ্ন করবে সেরকম, যদি বলা হয় যে গণপরিষদের স্থায়ী সভাপতিকে, তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে। যদি বলা হয় গণপরিষদের প্রথম সভাপতিকে, তাহলে সচ্চিদানন্দ সিনহা। যদি বলা হয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতিকে, তাও হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা। পরবর্তী আরেকটা রয়েছে যেটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর খসড়া কমিটি, অর্থাৎ যে ড্রাফটিং কমিটি, আমাদের সংবিধানকে যে ড্রাফট করার জন্য যে চেয়ারম্যান মানে কমিটি ছিল, তার চেয়ারম্যান কে ছিলেন? তার চেয়ারম্যান ছিলেন হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। চলো পরের প্রশ্ন রয়েছে, কাকে শের ই পাঞ্জাব বলা হয় নিচের কাকে? সঠিক উত্তর হয়ে যাবে লালা লাজপত রায়কে বলা হয় পাঞ্জাব কেসরি বা শের ই পাঞ্জাব। শুধু কি লালা লাজপত রায়কে বলা হয়? এখানে কিন্তু রঞ্জিত সিংহকেও কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। তো উভয়কে কিন্তু এই উপাধি দেওয়া হয়, ভয় নেই। অপশান কিন্তু তোমাদের দুটো থাকবে না পরীক্ষার হলে, ঠিক আছে, যে কোনো একটাই থাকবে। পরের প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন অর্থাৎ প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়েছিল?
ভারতের যে প্ল্যানিং কমিশন যেটা 1950 সালে গঠিত হয়েছিল, এবং এই যে প্ল্যানিং কমিশন তার চেয়ারম্যান কে থাকেন না আমাদের পিএম স্বয়ং থাকেন তার চেয়ারম্যান। যদি বলা হয় আমাদের পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনের চেয়ারম্যানকে, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সঠিক উত্তর হবে বর্তমানে। এবং আমরা জানি যে প্ল্যানিং কমিশন এখন আর নেই, এটা পাল্টে 2015 সালে কিন্তু 1 জানুয়ারি পরিকল্পনা কমিশনকে পরিবর্তন করে নীতি আয়োগ গঠন করা হয়েছে। আর নীতি আয়োগ এর ফুল ফর্ম কী আছে? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটি কিন্তু 2015 সালে সেট আপ করা হয়েছে। বর্তমানে এর চেয়ারম্যান কে রয়েছেন? আমাদের পিএম নরেন্দ্র মোদী, তিনিই কিন্তু এর চেয়ারম্যান রয়েছেন। কিন্তু পরীক্ষার প্রশ্ন হচ্ছে দুটো, ভাইস চেয়ারম্যান এবং সিইও, দুটোই কিন্তু ইতিমধ্যে পাল্টে গেছে। তোমাদেরকে আমি জানিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে, যারা রেগুলার তো আমি দিই না, প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি দিই, সেখানে যারা ফলো করো তোমরা জানতে পারো। তো ভাইস চেয়ারম্যান বর্তমানে রয়েছেন নীতি আয়োগের অশোক কুমার লাহিড়ী। কে আছেন? অশোক কুমার লাহিড়ী, তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ভাইস চেয়ারম্যান নীতি আয়োগের। মনে রাখবে, পরীক্ষায় আসবে। এবং সিইও কে রয়েছেন? আগে ছিলেন সুব্রমণিয়াম, এখন বর্তমানে রয়েছেন সিইও নিধি ছিব্বর। নিধি ছিব্বর বর্তমানে সিইও রয়েছেন নীতি আয়োগের। ঠিক আছে, চলো তোমরা সকলে কিন্তু ফেসবুকের যে পোস্টগুলো দেওয়া হয় সেগুলো ফলো করবে, এবং ইউটিউবের যে কমিউনিটি পোস্ট দেওয়া হয় সেগুলো ফলো করবে। আমি ওখানে কিন্তু তোমাদের পুরোটা দিয়েছিলাম নীতি আয়োগ সম্পর্কে, যেগুলো তোমাদের এখন বললাম। ঠিক আছে, পরের প্রশ্ন, জয় হিন্দ স্লোগানটি কে দিয়েছিলেন? তো জয় হিন্দ স্লোগানটি দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। যে আজাদ হিন্দ ফৌজ ছিল না, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যারা গঠন করেছিল, সেখানকার সেনারাই কিন্তু এই স্লোগানটি ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, দ্য লওল্যান্ড, এই যে বইটি রয়েছে এর রচয়িতা কে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা জানো না কিন্তু ঝুম্পা লাহিড়ীর লেখা রয়েছে এই যে বই রয়েছে দ্য লওল্যান্ড। শুধুমাত্র যে ঝুম্পা লাহিড়ীর এই একটাই বই রয়েছে তা কিন্তু নয়, কী রয়েছে আরও তোমাদের বলছি, পরীক্ষায় কিন্তু সব কটা এসেছে। ইন্টারপ্রিটার অফ মালদ্বীপ, বইটা কার লেখা? ঝুম্পা লাহিড়ীর লেখা। ইন্টারপ্রিটার অফ মালদ্বীপ শুধু লেখা নয়, তার সাথে আরও আছে আনঅ্যাকাস্টমড আর্থ, দ্য নেম শেক, এটা কার লেখা? ঝুম্পা লাহিড়ীর। আরেকটি রয়েছে আনঅ্যাকাস্টমড আর্থ, আমি এখানে লিখে দিচ্ছি, আনঅ্যাকাস্টমড আর্থ, এটি লিখেছে কার? ঝুম্পা লাহিড়ীর। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা পিডিএফ তোমরা পেয়ে যাবে। ইন্টারপ্রিটার অফ মালদ্বীপ, এটাও ঝুম্পা লাহিড়ীর। নেমসেক, এটাও আমাদের রয়েছে ঝুম্পা লাহিড়ীর। তার সাথে আমরা প্রশ্ন দেখলাম কি? প্রশ্নে আমরা দেখলাম সেটা হচ্ছে দ্য লওল্যান্ড। এই দুটোই, এই চারটেই কিন্তু রয়েছে ঝুম্পা লাহিড়ীর, এই চারটেই কিন্তু পরীক্ষায় আসে। পরের প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট কার দ্বারা নির্বাচিত হন? ভাইস প্রেসিডেন্ট কার দ্বারা নির্বাচিত হবেন? অবশ্যই ভাইস প্রেসিডেন্ট লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হয়ে থাকেন, বিচারক মণ্ডলী দ্বারা। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে নির্বাচক মণ্ডলী দ্বারা তারা কিন্তু এখানে কিন্তু নিযুক্ত হয়ে থাকেন উপরাষ্ট্রপতি। আর আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি রয়েছেন কে? সর্বপল্লী রাধাকৃষ্ণান, তিনি কিন্তু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। আর বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি কে রয়েছেন? বর্তমানে রয়েছেন সিপি রাধাকৃষ্ণান। তিনি কিন্তু বর্তমানে রয়েছেন আমাদের উপরাষ্ট্রপতি। আর আমরা জানি যে 64 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু বলা আছে যে আমাদের যে ভাইস প্রেসিডেন্ট তিনি কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান হয়ে থাকেন রাজ্যসভার, অর্থাৎ পদাধিকার বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসি। আর তোমাদের বলে রাখি, সংবিধানের যে পিডিএফটা আছে না, তোমরা একবার বিশ্বাস করে টোটাল পিডিএফটা পড়ে শেষ করে ফেলো। সংবিধান থেকে কোনো সমস্যা তোমাদের কিন্তু হবে না, টোটাল জিনিসটা ক্লিয়ার করা আছে। পরের প্রশ্ন, ভারত ও চীনের উত্তর পূর্ব সীমান্তের সীমারেখাকে কি বলা হয়? ভারত এবং চীনের যে সীমারেখা রয়েছে সেটাকে বলা হয় ম্যাকমোহন লাইন। আমাদের যে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন, বিশেষ করে আমাদের ভারতের সাথে যে সমস্ত প্রতিবেশী দেশের রয়েছে সেগুলো মনে রাখতে হবে। যেমন ভারত এবং বাংলাদেশের সাথে কোনগুলো রয়েছে? ভারত এবং বাংলাদেশের যদি কথা বলি, রেড ক্লিফ লাইন রয়েছে, তার সাথে 3 বিঘা করিডোরও রয়েছে। ঠিক আছে, বাংলাদেশের সাথে বলছি। আর বাংলাদেশের সাথে ভারতের সবথেকে বড় হচ্ছে আমাদের সীমারেখা রয়েছে। আর রেড ক্লিফ লাইন শুধু ভারত বাংলাদেশ নয়, ভারত পাকিস্তানের সাথেও রয়েছে। কারণ এই যে বাংলাদেশ, সেটা আগে ছিল পূর্ব পাকিস্তান, এবং যে বর্তমানে যে পাকিস্তান সে হচ্ছে পশ্চিম পাকিস্তান। দুটোর জন্যই রেড ক্লিফ লাইনটা করানো হয়েছিল রেড ক্লিফের নেতৃত্বে। আর ডুরান্ড লাইন যেটা কিন্তু আফগানিস্তানের সাথে রয়েছে ভারতের, এবং ম্যাকমোহন লাইন যেটা রয়েছে ভারতের সাথে রয়েছে চীনের। ঠিক আছে, আর এর সাথে আমরা একটা দেখতে পাচ্ছি অপশানে রয়েছে কি? সিগফ্রিড লাইন। ঠিক আছে, সিগফ্রিড লাইন যেটা কিন্তু জার্মানির সাথে ফ্রান্সের রয়েছে সিগফ্রিড লাইন। তোমাদের এখানে লেখা রয়েছে কি? 1914 সালের সিমলা কনভেনশন, যেটা স্যার হেনলি ম্যাকমোহনের সীমানা তিনি কিন্তু নির্ধারণ করেছিলেন।
এবং এই যে ভারত পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখাকে বলা হচ্ছে র্যাডক্লিফ লাইন বলা হচ্ছে, এবং ভারত আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্ত যেটা হচ্ছে ডুরান্ড লাইন। পুরোটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। চলো পরের প্রশ্ন রয়েছে এলসিডি। এলসিডি এর ফুল ফর্ম কী রয়েছে? তো এলসিডি ফুল ফর্ম আমরা জানি যে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে রয়েছে এলসিডি এর ফুল ফর্ম। পরের প্রশ্ন, ভারতের ইতিহাসে কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? ভারতের ইতিহাসের ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? না, সমুদ্রগুপ্তকে বলা হয়ে থাকে ভারতের নেপোলিয়ান। তাই কি কে বলেছিলেন? ভিনসেন্ট স্মিথ। কেন বলেছিলেন? কারণ তার বীরত্ব এবং রাজ্য জয়ের কারণে তিনি অর্থাৎ ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে কিন্তু এই ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন, উপাধি দিয়েছিলেন। এবং এই সমুদ্রগুপ্ত তার কিন্তু একজন সভাকবি ছিলেন হরিসেন। হরিসেনের লেখা রয়েছে এলাহাবাদ প্রশস্তি, সেখান থেকে কিন্তু সমুদ্রগুপ্তের যে বিজয় কাহিনী সেগুলো কিন্তু আমরা বিস্তারিত জানতে পারি। তারই লেখা রয়েছে, তারই যে মুদ্রা রয়েছে না, তার বলতে এখানে সমুদ্রগুপ্তের যে মুদ্রা রয়েছে সেখানে কিন্তু তার মুদ্রা থেকে তিনি নিজেকে লিচ্ছবি দহিত্র, অর্থাৎ লিচ্ছবি দহিত্র কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয়। কবিরাজ কাকে বলা হয়? অর্থাৎ কবিরাজ নামে তিনি কিন্তু পরিচিত রয়েছেন সমুদ্রগুপ্ত, ঠিক আছে। আর ভারতের যে নেপোলিয়ান তাকে তো বলাই হয়ে থাকে, ভিনসেন্ট স্মিথ তিনি বলেছেন। আর তার যে মুদ্রা রয়েছে সেখান থেকে কিন্তু আমরা তাকে বিনা বাদনরত অবস্থায় কিন্তু দেখতে পেয়েছিলাম। তার মাধ্যমে আমরা কি জানতে পারছি? তিনি কিন্তু সঙ্গীত বিদ্যায় পারদর্শীও ছিলেন এর সাথে। পরের প্রশ্ন, আমাদের পঞ্চায়েত পরীক্ষা দিচ্ছি আর পঞ্চায়েতে এই প্রশ্নটা আসবে না সেটা হতেই পারে না। কী প্রশ্ন? ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। পঞ্চায়েত স্তরে 3টে স্তর আছে। কি কি? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। পঞ্চায়েত সমিতি হচ্ছে সর্বনিম্ন, তার উপরে রয়েছে পঞ্চায়েত সমিতি, তার উপরে রয়েছে জেলা পরিষদ। এই 3টে স্তর নিয়ে তৈরি হয়েছে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। এই ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর কোনটা? তাহলে আমরা বলেই দিলাম পঞ্চায়েত সমিতি হচ্ছে মধ্যবর্তী স্তর। পরীক্ষায় এরকম প্রশ্নই আসবে তোমাদের। আর এখান থেকে আরও অনেক প্রশ্ন হবে। কীরকম? যে সর্বনিম্ন স্তর কোনটা? গ্রাম পঞ্চায়েত। সর্বোচ্চ স্তর কোনটা? জেলা পরিষদ। তার সাথে মনে রাখবে যে বলবন্ত রায়, এখানে লিখেই রেখেছি তোমাদের, যে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে ত্রিস্তরীয় ব্যবস্থা, পঞ্চায়েতিরাজ ব্যবস্থা এটা কিন্তু তৈরি হয়েছিল। ভারতের প্রথম পঞ্চায়েতিরাজ ব্যবস্থা কিন্তু তৈরি হয়েছিল কোথায় সেটাও আমি বলে দিই, রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে। রাজস্থানে প্রথম কিন্তু পঞ্চায়েতিরাজ ব্যবস্থাটা তৈরি হয় নাগৌর ডিস্ট্রিক্টে, রাজস্থানের এখানে প্রথম এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল এই ব্যবস্থা। 1992 সালের 73 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতিরাজ ব্যবস্থাকে আইনি হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। তো আইনি হিসাবে প্রদান করা হয়েছে 1992 সালে 73 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতিরাজ ব্যবস্থা, এবং 1992-এরই 74 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে পৌরসভা গঠন করা হয়েছিল। ঠিক আছে, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। আর এখান থেকে প্রশ্ন এই যে কটা বললাম, এখান থেকে প্রশ্ন একদম কনফার্ম, 1 নম্বর একদম ফিক্সড আসবেই, কারণ পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছ এখান থেকে আসবে। আর এই সব তথ্য আমরা সংবিধানে অলরেডি দেওয়া আছে, ঠিক আছে। বারবার বলবো না, তোমরা অবশ্যই বুঝতেই পারছো যে পিডিএফটা নিলে কিন্তু তোমাদের কোনো রকম ক্ষতি হবে না, আমি নিজে বলছি। আর তোমরা যারা বিশ্বাস নেই যে এই ধরনের ক্লাসগুলো করলে তোমরা কমন পাবে কি না, এটা কোনো পেইড ব্যাচের থেকে কম নয়, কোনো 2000 টাকার কোর্সের থেকে কিন্তু এটা কম নয়। আমরা নিচ্ছি না, সেটা আলাদা ব্যাপার। পরের প্রশ্ন রয়েছে, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? ভারতের একমাত্র সক্রিয় যে আগ্নেয়গিরি রয়েছে সেটা হচ্ছে ব্যারেন দ্বীপ। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এটা কিন্তু শুধুমাত্র ভারতের বলা ভুল হবে, কারণ দক্ষিণ এশিয়ারও কিন্তু একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে আমাদের এই ব্যারেন দ্বীপ। আর এটা কোথায় আছে? এটা কিন্তু আন্দামান সাগরে আছে। আন্দামান সাগরে অবস্থান করছে ভারতের এই সক্রিয় আগ্নেয়গিরি। পরবর্তী আর কিছু আছে দেখি। আচ্ছা, কিছু ডিটেলস আছে। এই যে আন্দামান সাগরে অবস্থান করছে, যেটা বললাম যে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে ব্যারেন। এছাড়া দক্ষিণ এশিয়ার মধ্যে এটিই একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, এটাও তোমাদের বললাম। এবং আন্দামানে অবস্থান করছে নারকোন্ডাম। হ্যাঁ, নারকোন্ডামও কিন্তু অবস্থান করছে আন্দামান সাগরে, যেটা হচ্ছে ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরি। এটি সুপ্ত অবস্থায় রয়েছে, ঠিক আছে, নারকোন্ডাম। আর যদি বলা হয় সক্রিয় ভারতের, সেটা হচ্ছে আমাদের ব্যারেন। অবস্থান করছে কোথায়? আন্দামান সাগরে, দুটোই। ঠিক আছে, তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই তোমরা সকলে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে দিও, যাতে সকলের এটা অনেক উপকারে লাগে। এবং আমাদের কাছে তোমাদের আবারও বলে রাখি যে সমস্ত তোমাদের ক্লাসের যে পিডিএফ, সেটা কিন্তু তোমরা অল ইন্ডিয়া ট্যাঙ্কার্স মোবাইল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে। সেখানে কিন্তু ফ্রি পিডিএফ সেকশন, ডাইরেক্ট ফ্রি পিডিএফে চলে যাবে। সেখানে ক্লাসের পিডিএফের সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে। যদি কোনো সমস্যা হয়, নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবে। এছাড়া তোমাদের পঞ্চায়েতের জন্য
ফুল নোটিফিকেশান যখন আসবে, পঞ্চায়েত স্পেশাল নোটস সব কিছু তোমাদের দেওয়া হবে একদম সামান্য মূল্যে, ঠিক আছে, যেটা সবাই যাতে সেটা নিতে পারে। একদম কমপ্লিট যে সিলেবাসটা আসুক, একটু ওয়েট করে যাও। কমপ্লিট সিলেবাস আসার ঠিক মোটামুটি ধরে নাও যে যতদিন ফর্ম ফিল আপ চলবে ততদিনের মধ্যে আমি রেডি করে ফেলবো, এটুকু তোমাদের বলতে পারি, ঠিক আছে। তো ডব্লিউবিপিএসসিরও তোমাদের পেয়ে যাবে খুব শীঘ্রই, সেটা রেডি প্রায় শেষই। এবং ভূগোল তার সাথে পশ্চিমবঙ্গের ভূগোল দুটোই কিন্তু রেডি হচ্ছে, এবং পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের যত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আছে সব কিছু A to Z সব কিন্তু দেওয়া হবে এই অ্যাপের মধ্যে। এছাড়া ইতিমধ্যে তোমরা কোনগুলো নিয়ে পড়তে থাকবে যতদিন নোটিফিকেশান আসছে না, ভারতের ইতিহাস, ভারতের সংবিধান এবং স্ট্র্যাটেজিকে, এই তিনটে প্রতিটা এক্সাম যদি তোমরা পঞ্চায়েত দাও, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই সমস্ত পরীক্ষা দিয়ে থাকো, তাছাড়া ডব্লিউবিপি, কেপি কনস্টেবল, মানে সামনে যা যা পরীক্ষা আসছে প্রতিটা এক্সামের জন্য ইতিহাস কি পাল্টে যাবে? তোমার কি মনে হয় ইতিহাস পাল্টে যাবে প্রতিটা পরীক্ষার জন্য? পানিপথের প্রথম যুদ্ধ এটা কি আমরা বুঝতে পারবো যে পঞ্চায়েতে আসবে, ডব্লিউবিতে আসবে বা মিসলেনিয়াসে আসবে না? এরকম কোনো কিছু এরকম নেই। ভারতের সংবিধান প্রশ্ন আসবেই ভারতের সংবিধান থেকে। স্ট্র্যাটেজিকে যেগুলো বললাম প্রশ্ন এখান থেকে এসেছে, অলরেডি এসেছে এগুলো, আর ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী নিয়ে রেখেছে। তোমরা যদি না নাও তোমরাই কিন্তু পিছিয়ে পড়বে, আর কিছু বলার নেই। ঠিক, এছাড়া অবশ্যই তোমরা ইউটিউব সেকশানে চলে যাবে। ইউটিউবে কিন্তু তোমাদের প্রপারভাবে প্লেলিস্ট করা রয়েছে। ম্যাথে যে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে প্র্যাকটিস সেট হিসেবে দিয়েছি, মাঝে মাঝে আমি প্র্যাকটিস সেটও দেবো, কোনো সমস্যা নেই, প্র্যাকটিস সেট হিসেবেও দেবো। এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে, পার্সেন্টেজের একটা ক্লাস দিয়েছি, আরও ক্লাস কিন্তু আসবে। শুধুমাত্র একটা ক্লাস দিলাম মানে ওটা শেষ নয়, মানে আরও অনেক তোমাদের লেভেল কতদূর পর্যন্ত তুলতে হয় তোমরা দেখে নেবে। ম্যাথে একটা কোশ্চেনও কিন্তু তোমাদের ভুল হবে না, এটুকু গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। আর জিকে সেকশানে যতটা আমরা কমন দিতে পারি সেটুকু দেওয়ার চেষ্টা করব। 90%-এর ওপর ইতিমধ্যে আমরা গ্রুপ সি গ্রুপ ডি যে এক্সাম হয়েছিল সেটাই কিন্তু কমন দিয়েছি, ঠিক আছে। যাই হোক, সেটা তোমরা দেখে নেবে, ক্লাসের কন্টেন্ট দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, তোমরা অনেক শিক্ষিতই রয়েছো, ঠিক আছে, সেই হিসাবে তোমরা বুঝেই যাবে। আর কিছু বলার নেই। আর অবশ্যই আমাদের কিন্তু যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে পিন করা থাকবে ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল এবং অ্যাপের সমস্ত লিঙ্ক যা যা দেওয়া প্রয়োজন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সকলকে।